আকাশে গোল চাঁদ হালকা একটু লালচে, পুরো গ্রামটা লালচে আভায় ভরে আছে। নদীর জলে লাল রং পড়ে যেন রক্তের স্রোতের সৃষ্টি করেছে। চার্চের চারিদিকে যেন অদ্ভুত একটা অন্ধকার ভাব। আশেপাশে বাঁদর উড়ে বেড়াচ্ছে অনেকক্ষণ থেকে। চার্চের ভেতরে বসেছিল ফাদার লরেন্স। ফাদার লরেন্স চিন্তিত মুখে। এমন সময় তার কাছে আসে দেব সলমন। ফাদার, আজকে রাতে কি রান্না করব? হ্যাঁ, কি বললে? ও, কি খাবো? আচ্ছা ঠিক আছে, তোমার যেটা ইচ্ছে হবে সেটাই করো। ফাদারের কথা শুনে দেব চলে যায় রান্নাঘরের দিকে। রান্নাঘরে যাওয়ার পথে দেবের বারবার মনে হয় কেউ যেন তাকে লক্ষ্য করছে। রান্নাঘরে ঢুকতেই দেবের প্রচণ্ড ঠান্ডা লাগে। চারিদিকে আবহাওয়া ভীষণ শান্ত আর একটু বেশি অন্ধকার। তাড়াতাড়ি রান্না করে ফেলি, সলমন এখনো ফাদারের কাছে আছে। দেব কাজে ব্যস্ত হয়ে পড়ে। হঠাৎ করে তার কাঁধে একটা শীতল হাতের স্পর্শ অনুভব করে। ঘুরে তাকাতেই দেখে একটা অদ্ভুত দেখতে লোক, কালো গ্রাউন, চোখ দুটো রক্তবর্ণ, তীক্ষ্ণ দাঁত বেরিয়েছে দুটো। খুব ক্রূরভাবে হাসতে লাগলো দেবকে দেখে। কে 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 আপনি এত রাতে এখানে? কি? দেবের কথা শেষ হওয়ার আগে ভয়ঙ্করভাবে রেগে লোকটা দেবের গলাটা জাপটে ধরে আর দেহ থেকে মাথাটা আলাদা করে ফেলে ছিটকে ফেলে দেয় দূরে। মাথাটা মাটিতে পড়ে গড়াগড়ি খেতে থাকে। রক্তের স্রোত বয়ে চলে। লোকটা হাসতে হাসতে বসে রক্ত চেটে চেটে খেতে থাকে। সলমন চার্চের বারান্দা দিয়ে হেঁটে আসছিল। হঠাৎ করে রান্নাঘর থেকে একটা অদ্ভুত হাসির শব্দ শুনে দৌড়ে রান্নাঘরে প্রবেশ করে। দেখে অন্ধকারে রান্নাঘরের কোণের দিকে কেউ একজন কিছু একটা খাচ্ছে। লোকটার রক্ত মাখা ঠোঁটের কোণ থেকে তখনও রক্ত টপ টপ করে নিচে পড়ছে। সলমান একটু এগিয়ে যেতেই ভালো করে দেখতে পায় একটা অদ্ভুত দেখতে লোক একটা হাত কামড়ে ছিঁড়ে খাচ্ছে। না 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 না, এটা 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 আমি কি দেখছি? এটা আমি কি দেখছি? সলমান খুব ভয় পেয়ে যায়। আতঙ্কে রান্নাঘর থেকে বেরোতে যাবে, সঙ্গে সঙ্গে তার সামনে চলে আসে ওই লোকটা। তার সামনের দাঁত থেকে তখনও ঝরছে রক্তের ফোঁটা। মুখে ফুটে উঠেছে হিংস্র একটা হাসি। সলমান কিছু বুঝে ওঠার আগে তার উপর ঝাঁপিয়ে পড়ে সেই লোকটা। গলার কাছে কামড়ে ধরে রক্ত খেতে থাকে। তারপর দেহটা টানতে টানতে নিয়ে চলে যায় চার্চের অন্ধকার ঘরে। Our Father who art in heaven, hallowed by the name. The kingdom come, thy will be done on earth as it is in heaven. Give us this Give us this day our daily bread, and forgive us our trespasses, as we forgive. সকলেই চার্চে প্রেয়ার করতে ব্যস্ত সকলে, কিন্তু অন্যমনস্ক আছেন ফাদার। কিছু নিয়ে ওনাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। আচ্ছা অ্যালবার্ট, ফাদারকে আজকে একটু অন্যরকম লাগছে না? চল তো। ফাদার, কিছু কি হয়েছে? আসলে আমার এখানে যে দুজন দেখাশোনা করে তাদের আমি কাল রাত থেকে খুঁজে পাচ্ছি না। কাজে ফাঁকি দিয়েছে হয়তো ফাদার। চলে আসবে, আমরা কালকে আবার আসবো ফাদার। অ্যালবার্ট আর রবার্ট চলে যায়। ফাদার তখনও চিন্তিত মুখে বসে থাকে। কদিন ধরে আমি কয়েকটা অশুভ সংকেত পাচ্ছি। চার্চের চারপাশে অন্ধকার, একটা শীতল আবহাওয়া, তার সাথে প্রভু জেসাসের গায়ের রক্তের দাগ। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কবে থেকে হচ্ছে? আচ্ছা
আচ্ছা, প্রথম যেদিন আমি এই জেসাসের গায়ে রক্তের দাগ দেখেছিলাম, সেদিন অ্যালবার্ট কয়েকটা জিনিস এনেছিল এই চার্চে রাখার জন্য। হ্যাঁ, ফাদার, আমরা আসছি। দাঁড়াও অ্যালবার্ট, শোনো, অনেকগুলো কফিন লাগবে। তোমরা যেখানে ইংল্যান্ড যাচ্ছ, কফিনগুলো আনার ব্যবস্থা করো। এখানে সমস্ত কফিন শেষ হয়ে গেছে। ঠিক আছে ফাদার। ওরা চলে গেছিল, তারপর কিছুদিন পর এসেছি অনেকগুলো কফিন নিয়ে। তারপর যেটা হয়েছিল, যাক, তাহলে কফিনের সমস্যাগুলো মিটে গেল। ফাদার, একটা সমস্যা আছে। এই কফিনগুলোর সাথে একটা এমন কফিন এসেছে যেটা যেটা লাল কাপড়ে বাঁধা, ঠালা দেওয়া। আমরা খোলার চেষ্টা করেছি, কাপড় খুলতে পেরেছি, কিন্তু থালা খুলতে পারছি না। একটু অন্যরকম দেখতে, বড়ই অদ্ভুত। আচ্ছা ঠিক আছে, এগুলো গুদাম ঘরে রাখার ব্যবস্থা করি, আমি পরে দেখে নেব। কে আছিস? এগুলো নিয়ে গিয়ে ওই চার্চের গুদাম ঘরে রেখে দে। অন্ধকার হয়ে এসেছে, প্রভু জিসাসের কাছে গিয়ে ক্যান্ডেল জ্বালিয়ে আসতে হবে। ফাদার প্রভু জিসাসের কাছে গিয়ে দেখে ঘরটা পুরো অন্ধকার হয়ে আছে। ক্যান্ডেল জ্বালানোর চেষ্টা করে, কয়েকবার চেষ্টা করেও ক্যান্ডেল জ্বালাতে পারে না ফাদার। অনেকক্ষণ পর ক্যান্ডেলগুলো জ্বলে। হালকা আলোয় প্রভু জিসাসের মুখ দেখে ফাদার ভয় পেয়ে যায়। প্রভু জিসাসের চোখ থেকে গড়িয়ে পড়ছে লাল তরল। রক্ত। সঙ্গে সঙ্গে মোমবাতিগুলো নিভে যায়, আর ফাদার বুঝতে পারেন ওনার পিছনে কেউ একজন আছে। হালকা আলো আঁধারিতে পিছন ঘুরে তাকাতেই দেখে পিছনের বেঞ্চে একজন বসে আছে। কে ওখানে? লোকটা আস্তে আস্তে এগিয়ে আসে ফাদারের কাছে। তার লাল চোখ আর ফ্যাকাশে শরীর দেখে ফাদার ভয় পেয়ে যায়। কে তুমি? কি চাও তুমি? কি চাও? ফাদার গলার কাছ থেকে তার ক্রসটা এগিয়ে ধরে তার দিকে। ক্রস সঙ্গে সঙ্গে লাল বর্ণ ধারণ করে। ফাদার ভয়ে চিৎকার করে পিছিয়ে আসে। কিছু না বলে লোকটা হঠাৎ করে অদৃশ্য হয়ে গিয়ে ফাদারের মুখের সামনে একদম কাছে চলে আসে। ফাদারের গলাটা টিপে ধরে আর ক্রূরভাবে হাসতে থাকে। হাসতে হাসতে দেহটা থেকে মাথাটা টেনে ছিঁড়ে ফেলে, জিভ দিয়ে চেটে চেটে রক্ত খেতে থাকে, আর হাতে করে কাটা মুন্ডুটা নিয়ে হেঁটে চলে যায় বারান্দা ধরে। প্রেয়ার করার পর অ্যালবার্ট লক্ষ্য করে ফাদার একদম ঘরের অন্ধকার কোণে দাঁড়িয়ে আছে। অ্যালবার্ট ফাদারের দিকে এগিয়ে আসে। ফাদার, আপনি আজকে এখানে দাঁড়িয়ে, কি ব্যাপার? খুঁজে পেয়েছেন আপনার সঙ্গীদের? হ্যাঁ, খুঁজে পেয়েছি। তোমরা আজকে একটু রাতে এসো তো আমার ঘরে, একটু দরকারি কথা আছে। তোমরা তো জানো এখন ইংল্যান্ডের সাথে আমাদের এখানকার ব্যবসা খুব একটা ভালো যাচ্ছে না। সেই সব ব্যাপারে একটু কথা বলবো। রাতের বেলায় অবশ্যই আসবে সকলে। তারপরেই ফাদার হঠাৎ করে চলে যায়। রাতের বেলায় অ্যালবার্ট রবার্ট ফাদারের সাথে দেখা করতে আসে। ফাদারের ঘরের কাছে এসে কয়েকবার টোকা দিতে কিছুক্ষণ পরে দরজাটা আপনা আপনি খুলে যায়। ঘরের ভেতর একদম ঘুটঘুটে অন্ধকার। ফাদার, আপনি আলো জ্বালেননি কেন? আলো আলো আমার সহ্য হয় না। আমার কাছে ক্যান্ডেল আছে, আমি জ্বালাচ্ছি। রবার্ট মোমবাতিটা জেলে ফেলে। মোমবাতির আলোয় ঘরটা হালকা আলোয় ভরে যায়।
ঘরের ভেতর কেউ নেই, কিন্তু ফাদারের গলা শোনা যাচ্ছে। হালকা ক্যান্ডেলের আলোয় তারা দেখতে পায় দেয়ালে পড়েছে একটা ভয়ঙ্কর দেখতে ছায়ামূর্তি। তা দেখে ভয় পেয়ে যায়। তোমরা এসেছ? ঘুরে তাকাতেই তারা দেখে ফাদারকে আর তার ভয়ঙ্কর চেহারাটা। দেখে ভয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। দরজা দিয়ে পালাবার চেষ্টা করলেই দরজাটা তাদের মুখের উপর দরাম করে বন্ধ হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে ওদের সামনে লাফিয়ে পড়ে ফাদার। একে একে সকলের গলা কামড়ে ধরে রক্ত খেয়ে নেয়। তারপর বসে বসে মাংস খুবলে খুবলে খেতে থাকে। এইভাবেই কয়েকদিনের মধ্যেই সেই ড্রাকুলা ওখানে যত ইংরেজ আধিকারিকরা ছিল সকলকে চার্চে ডেকে এনে মেরে ফেলে। তারপর লাশগুলো সব গুম করে দেয়। এই ঘটনা ঘটে গেছে কয়েকদিন হয়ে গেল। অনেকেই গ্রাম থেকে গুম হয়ে যাচ্ছে। গ্রামবাসীরা সকলেই ভয়ে আছে। এমনকি তাদের গবাদি পশুগুলো রাতে রাতে উধাও হয়ে যায়। অনেকেই আতঙ্কে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এমন সময় দুইজন ইংরেজ আধিকারিক সেখানে এসেছে নিরুদ্দেশ লোকেদের খোঁজ করতে। কি বলছো তুমি? এসব কি করে হলো? জানি না বাবু, তবে অনেকে নিরুদ্দেশ হয়েছে। কারো কারো লাশ পাওয়াও যায়নি। তবে ফাদার আছে, চার্চে উনি থাকেন, উনি বেরোন না। আমরা কেউ ভয়ে ওইদিকে যাইও না। তবে আমরা অনেকেই না ওই রাতের বেলায় একটা একটা কালো পোশাক পরা মানুষরে এই পাশে ও পাশে দেখেছি। আর আমাদের মনে হয় ওই সেই ঘটনাটা ঘটাচ্ছে, কিন্তু আমরা দিনের বেলায় কেউ ওনারে দেখতে পাই না। আচ্ছা, 1 মাস আগে এখানে একটা জাহাজ এসেছিল আমাদের ইংল্যান্ড থেকে। তাতে অনেক কফিন এসেছিল। তারপর আর কারোর কোনো খোঁজ নেই একদম। আর সেইগুলোই তো নিয়ে এসেছিল অ্যালবার্ট রবার্ট। তারপর থেকেই আর কোনো জাহাজ ইংল্যান্ডে যায়নি। আর ইংল্যান্ড থেকেও কোনো জিনিস এখানে কিন্তু আসেনি। ওইগুলো মনে হয় চার্চে আছে। আমাদের একবার চার্চে যাওয়া উচিত। ফাদারের সাথে কথা বলতে হবে। চার্চে গেলেই আমরা জানতে পারবো। আমাদের ভেতরে যেতে হবে। তারা দুজনেই ফাদারের ঘরের সামনে এসে উপস্থিত হয়, কিন্তু ফাদারের ঘর থেকে একটা উগ্র ব্যবসা গন্ধ পেয়ে তারা একটু সরে আসে। ফাদার, ফাদার। ভেতর থেকে ভারী কণ্ঠে ফাদার উত্তর দেয়, ভেতরে এসো। না ফাদার, আপনি বাইরে আসুন। না, ভেতরে এসো। ইংরেজ আধিকারিক দুজনে একে অপরের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকায়, তারপর চলে যায়। একদিন পর তারা সেখানে একজন বড় মাপের পাদ্রীকে নিয়ে উপস্থিত হয়। আমাদের চার্চের ভেতরে ওই গোদাম ঘরে যেতে হবে। জাহাজের সমস্ত যে জিনিস সেটা গোদাম ঘরেই থাকে। আমার কেন জানি সন্দেহ হচ্ছে। আমার সন্দেহ যদি ঠিক হয়, তিনজনে মিলে গুদাম ঘরে প্রবেশ করে। সেখানে কিছু কফিন রাখা, তার মধ্যে থেকে একটা কফিনের লাল কালো কাপড় বাঁধা। কফিনের ঢাকনাটা সরাতে পাদ্রী যা দেখে তাতে চমকে ওঠে। সর্বনাশ করেছে। কি হয়েছে? আমরা ফাদারের গলার আওয়াজ শুনে কিছু একটা সন্দেহ করেছি। অন্ধকার হয়ে এসেছে, এখানে আর থাকা যাবে না। চলো চলো, আমরা এখান থেকে পালাই। কি হয়েছে ফাদার? আপনি এইভাবে চলে এলেন? আপনি কি কিছু বুঝতে পেরেছেন? শোনো তবে, আজ থেকে 600 বছর আগেকার ঘটনা। ওর নাম ছিল ক্যালভিন। ওর মা ছিল শয়তানের পূজারী। আমাদের ড্রেভার্সকে তিনি মানতেন না। শয়তানকে পৃথিবীতে আনার জন্য শয়তানের সাথে সঙ্গমরত হন। তারপরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। ক্যালভিনকে জন্ম দেওয়ার সময় ওর মা মারা যায়, আর ক্যালভিনের মৃত্যুর দায়িত্ব পড়ে ফাদার থমাসের ওপরে।
তখনকার দিনে ফাদার থমাস ছিল খুব বড় মাপের পাদ্রী, কিন্তু নিষ্পাপ শিশু ক্যালভিনের মুখের দিকে তাকিয়ে ফাদার থমাস ওকে মারতে পারেনি। ভেবেছিল ধর্মের পথে এবং জেসাসের সান্নিধ্যে থাকলে ও হয়তো পাল্টে যাবে, কিন্তু আস্তে আস্তে 16 বছর পর ওর মধ্যে ফুটে ওঠে ড্রাকুলার সমস্ত গুণ। তাই ফাদার থমাস ওকে কফিন বন্দি করে রাখে। আর এই কফিনটাই সেই কফিনটা। তবে এটা এখানে এলো কি করে? ক্যালভিন মুক্ত হয়ে গেছে। ওকে পরাস্ত করা এত সহজ নয়। আমাকে এর জন্য বইটা পড়তে হবে এবং প্রেয়ার করতে হবে। কাল খুব ভালো দিন। এই দিনেই আমরা আমাদের কার্য সিদ্ধি করতে পারবো। শোনো কি করতে হবে। তিনজনে মিলে চার্চের গুদাম ঘরে প্রবেশ করেছে। তখন চারিদিকে অন্ধকার। তিনজনে নিজেদের মধ্যে কথা বলায় ব্যস্ত ছিল। ওরা খেয়াল করেনি ওদের পিছনে দাঁড়িয়ে আছে ফাদার অর্থাৎ ক্যালভিন। হঠাৎ করে ইংরেজ আধিকারিকের উপর লাফিয়ে পড়ে সে আর গলায় কামড় বসাবার চেষ্টা করে। তার আগেই পাদ্রী তার হাতে থাকা হোলি ওয়াটার তার দিকে ছুঁড়ে দেয়। আবারও এগিয়ে আসে সেই পাদ্রীর দিকে। পাদ্রী ক্রসটা এগিয়ে ধরে, আবার পিছিয়ে যায় ক্যালভিন। এক কোণে গিয়ে চুপটি করে দাঁড়িয়ে থাকে, রাগে গর্জন করতে থাকে। ফুটে ওঠে তার ভয়ঙ্কর রূপ। কি ভেবেছিস আমাকে তুই মারতে পারবি? কখনোই আমাকে মারতে পারবি না। কে বললো আমি তোকে মারবো? আমি তোকে বন্দি করব, ঠিক 400 বছর আগে যেভাবে বন্দি করা হয়েছিল। পাদ্রী তার দিকে সঙ্গে সঙ্গে উচ্চারণ করতে থাকে বাইবেলের কিছু পবিত্র লাইনের মন্ত্র। In the name of God, I order you to leave the place. ওই কফিনের ভেতরে দেখো একটা ছোট্ট কাঠের কুরুশ আছে, সেটা তাড়াতাড়ি আমাকে দাও। In the name of God, I order you to leave the place. In the name of God, I order you to leave the place. In the name of God, I order you to leave the place. ইংরেজ আধিকারিক সেই কাঠের ক্রসটা পাদ্রীর হাতে দিতেই তা নিয়ে সঙ্গে সঙ্গে ক্যালভিনের বুকের ভেতর গেঁথে দেয় পাদ্রী। ক্যালভিন সঙ্গে সঙ্গে লুটিয়ে পড়ে। মারা গেলেন? ড্রাকুলাকে কখনো মারা সম্ভব নয়, ওকে বন্দি করে রাখতে হয়। তাড়াতাড়ি দেহটা তোলো আর ওই কাফিনের মধ্যে রাখো। আমি পবিত্র কুরুশ আর কাপড় দিয়ে ওটাকে বন্দি করে দিচ্ছি। ওকে এখানেই বন্দি করে রাখা হোক, তাহলে আমাদের চোখের সামনে থাকবে, কিন্তু কোনোদিন আর মুক্ত হতে পারবে না। আর ওই জায়গাটা চিরদিনের জন্য বন্দি করে দিচ্ছি। গুদাম ঘরের জন্য চার্চের অন্য ঘর ব্যবহার করো, আর এই কথাটা যেন চার্চের 4 দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ থাকে।